শান্তশিষ্ট একটি শহর যেখানে ক্রাইম রেট খুবই নগণ্য। এজন্য সেখানের প্রশাসনেরও কোনো চিন্তা নেই। কিন্তু হঠাৎই একদিন এমন একটি ঘটনা ঘটে যায় যা সবাইকে চমকে দেয়। শহরের একটি বারের মধ্যে একটি মেয়ের খুন হয়েছে। খুনের পর কিলার মেয়েটির হাত পা মাথা কেটে বডি থেকে আলাদা করে ফ্লোরের মধ্যে সাজিয়ে রেখে গেছে। প্রথমে ধারণা করা হয় এটা কোনো সাইকোর কাজ, কিন্তু টুইস্ট আসে তখনই যখন জানা যায় মাথাটা একজনের আর বাকি হাত পা বডি ভিন্ন তিনটি মেয়ের। কিলার এতই চতুর, সে হাত পায়ের আঙ্গুলও কেটে নিয়ে গেছে যাতে পুলিশ তাদের ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে পরিচয় শনাক্ত করতে না পারে। এমন অবস্থায় পুলিশ কিভাবে ওই মেয়েদের পরিচয় বের করবে, আর কে বা কেনই ওই মেয়েদেরকে খুন করছে, এই সব প্রশ্নের উত্তর পেতে আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2022 সালে মুক্তি পাওয়া মার্ডার সাসপেন্স থ্রিলার মুভি হিট দি সেকেন্ড কেসের কথা। ভাইজাগের মধুরাওয়াড়া। এই যে লোকটাকে দেখছেন তার নাম রামপ্রসাদ, পেশা একজন কাঠমিস্ত্রি। হায়দ্রাবাদে একটি কাজের কন্ট্যাক্ট পেয়ে বাড়ি থেকে বের হয়েছিল ঠিকই, কিন্তু কাজটি পোস্টপন্ড হয়ে যাওয়ায় আবার তাকে বাড়ি ফিরে আসতে হয়েছে। এ হচ্ছে রামের ওয়াইফ ঝান্সি। রামকে দেখেই ঝান্সি পুরো চমকে উঠেছে। ঝান্সি জানতে চাচ্ছিল, তোমার না হায়দ্রাবাদ যাওয়ার কথা? রাম বলে সামনের সপ্তাহে যাব। এরপরই রাম যখন ফ্রেশ হতে টয়লেটের দরজা খোলে, সাথে সাথে এক লোক দৌড়ে পালিয়ে যায়। রামেরও আর বুঝতে বাকি থাকে না এ ঝান্সির পরকীয়া প্রেমিক। এমন অবস্থায় একজন পুরুষের মনের অবস্থাটা কি হতে পারে? রাম না পারছে মেনে নিতে, না পারছে ঝান্সির গায়ে হাত তুলতে। রাম শুধু বলে, আমি তোর চেহারা দেখতে চাই না, চলে যা তুই। ঝান্সি বলে, ঠিক আছে চলে যাচ্ছি, কিন্তু কাউকে কিছু বলো না। এরপর ঝান্সি চলে যায়, কিন্তু রাম এখনও বিষয়টা মানতে পারছে না। অন্যদিকে ঝান্সি রামের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে উইমেন্স ফাউন্ডেশনের সহায়তা নিয়ে রামকে পুলিশে দিয়ে দেয়। যদিও রাম বেইলে মুক্তি পায়, কিন্তু সবাই এখন রামকে অন্য চোখে দেখছে। রামের সাথে যারা কাজ করত সবাই তাদের কন্ট্যাক্ট ক্যান্সেল করে দেয়। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই মুখ ফিরিয়ে নেয়। রাম একদমই একা হয়ে পড়ে। এজন্য রাম বাড়িতে বসে বসেই একটি ট্রি হাউস বানায়। রামের এই ঘটনার কথা মনে রাখবেন, আমরা আবার এখানে ফিরে আসব। আপাতত সিন চলে যায় এর কয়েক বছর পর। বিশাখাপট্টনম। আমাদের এসপি কৃষ্ণদেবকে দেখানো হয়। ডাকনাম কেডি। কেডি তার পোষা কুকুর ম্যাক্সকে নিয়ে মর্নিং ওয়াকে বের হয়েছিল। তখনই খবর আসে বিচের পাড়ে একটি ডেড বডি পাওয়া গেছে। শোনা মাত্রই কেডি ঘটনাস্থলে চলে যায়, আর গিয়েই দেখে মিডিয়া এসে আগে থেকে ভিড় করে আছে। কোনো ক্রাইম হলে তদন্ত করার আগেই মিডিয়া বিভিন্ন প্রশ্ন করে, আর কেডি এসব পছন্দ করে না, তাই মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করে। এখানে বোটের মধ্যে একটি ছেলের ডেড বডি পাওয়া গেছে। কেডির ধারণা ওপেন প্লেস, কেউ নিশ্চিত এখানে খুন করতে আসবে না, তার মানে অন্য কোথাও খুন করে এখানে এনে ফেলে গেছে। ছেলেটির পকেটে ওয়ালেট এবং ফোনও পাওয়া যায়। এই জন্য কেডি ছেলেটির ফোন থেকে তার ভাইকে কল করে, আর খবর পাওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যে লোকটি এসেও পড়ে। ভাইয়ের ডেড বডি দেখেই লোকটি কাঁদতে কাঁদতে কেডির কাছে অনুরোধ করছিল, স্যার ওর খুনিকে ধরুন। কিন্তু কেডির কথা, আমি তো তোমাকে লোকেশন বলিনি, তুমি কিভাবে জানলে যে এখানে আসতে হবে? আর তোমার ভাইয়ের ফোন চেক করে দেখলাম তোমাদের দুজনের মধ্যে গত রাতে 22 বার কথা হচ্ছে। এই জন্য কেডির এই লোকের উপর সন্দেহ হচ্ছে। অবশ্য তার হাতে লুমিনো স্প্রে করে রক্তের উপস্থিতিও পাওয়া যায়, তার মানে এই লোকটাই তার ছোট ভাইকে খুন করেছে। এই জন্য তাকে অ্যারেস্টও করা হয়। আর মাত্র 5 মিনিটে এই মার্ডারকে সলভ করেই কেডি প্রেসকে তার স্টেটমেন্টও দেয়। অবশ্য কেডির কথা শুনে মুরালি নামে এই সাংবাদিক বলছিল, প্রেসকে একটুও রেসপেক্ট করে না, কেমন পুলিশ অফিসার। কেডি মূলত ভাইজাগের এইচআইটি টিম, মানে হোমিসাইড ইন্টারভেনশন টিমের এসপি। আর এইচআইটি এর এডিজিপি নাগেশ্বররাও সবে মাত্র ভাইজাগে যোগদান করেছে। তাই এসেই নাগেশ্বররাও কেডির সাথে দেখা করে এবং অন্য সদস্যদের সাথে পরিচয় হতে আগামীকাল সবাইকে ডাকতেও বলে দেয়। তখন কেডি তাকে অনুরোধ করে, স্যার এখানে একমাত্র আমি এসপি, পুলিশ ক্যাডারের অন্য কাউকে আনা গেলে খুব ভালো হতো। রাওয়ের কথা, এখানে কোনো হাই প্রোফাইল কেস নেই, এত তাড়াহুড়োর কি আছে? কিন্তু কেডির কথা, আমরা তো ক্রিমিনালদের ক্রাইম করার আশায় বসে থাকতে পারি না, তাই না? আর কেডির এমন কথা নাগেশ্বরের একদমই অপছন্দ। তাই প্রথম দিন থেকেই কেডির প্রতি একটা নেগেটিভ মনোভাব তৈরি হয়ে যায়। এ হচ্ছে এসিপি বর্ষা। বর্ষারও এখানে আজই নতুন পোস্টিং হয়েছে। কেডিও বর্ষাকে আগে থেকে জানে, কারণ তারা একসাথে একটি কেসে কাজও করেছে। কিন্তু বর্ষার এভিডেন্স ম্যানিপুলেট করায় কেডির ওই কেসটি আজ পর্যন্ত আনসলভ রয়ে গেছে। এই জন্য কেডি বর্ষাকে তার কাজে সরাসরি ইনভলভ করতে চায় না। কেডির একটি গার্লফ্রেন্ডও আছে, নাম আরিয়া। আরিয়া ভাইজাগের উইমেন্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একজন মেম্বার। উইমেন্স ওয়েলফেয়ারের জন্য কাজ করে। আর বর্ষার এখানে একটি বুটিক শপও আছে, সেখান থেকে তাদের পরিচয়। আর এরই ধারাবাহিকতায় কেডি আজ আরিয়াকে বলেই বসে, তুমি আমার সাথে থাকো, আমরা একসাথে থাকতে চাই। তবে আরিয়ার কথা, বিয়ের আগে লিভ টুগেদার এটা অনেক বড় একটা ডিসিশন, আমাকে ভেবে দেখতে হবে, আমি ভেবে তোমাকে জানাবো।
এরপর আরিয়াকে তার বাসায় ড্রপ করে কেডি বাড়িতে ফিরে ভিডিও কলে তার বাবা মায়ের সাথে কথা বলছিল। তখনই দরজায় বেল বেজে ওঠে, আর কেডিও দরজা খুলে দেখে আরিয়া তার জিনিসপত্র নিয়ে তার কাছে চলে এসেছে। আর এখান থেকেই তাদের লিভ টুগেদারের যাত্রাটা শুরু হয়। এখান থেকে সিন চলে যায় সোশ্যাল নামে একটি বারে। এই যে মেয়েটিকে দেখছেন তার নাম রঞ্জিতা। রঞ্জিতা এই বারের অ্যাকাউন্টস দেখাশোনা করে। বার ক্লোজিংয়ের সময় হয়ে গেছে, একে একে বারের সবাই বিদায় নিয়ে নেয়। তবে রমেশ নামে এই ছেলেটি রঞ্জিতার জন্য অপেক্ষা করছিল। রঞ্জিতা রমেশকে বলে দেয়, আমার সময় লাগবে, তুমি চলে যাও। এই জন্য রমেশও চলে যায়। আর ঠিক তখনই কেউ একজন বারে নক করে। সিন চলে যায় পরবর্তী দিন। আরিয়া কেডির বাড়িতে উঠেছে জানতে পেরে আরিয়ার মা সরাসরি কেডির বাড়িতে চলে এসেছে। আরিয়ার মায়ের কথা, তুমি কার পারমিশন নিয়ে আমার মেয়েকে তোমার বাড়িতে এনেছ? কেডি বলে, কার পারমিশন নিব? আমরা একে অন্যকে ভালোবাসি, কিন্তু বিয়ের আগে লিভ টুগেদার, এটা কেমন কথা? কেডি আরিয়ার মাকে বোঝানোর চেষ্টা করে যে আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ের পর স্বামী স্ত্রীর মাঝে ছোট ছোট যে ঝামেলাগুলো তৈরি হয়, এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে না হয়, সেজন্যই আমরা বিয়ের আগে একসাথে থাকতে চেষ্টা করছি। কিন্তু বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে থাকাটা এটা একটা অসামাজিক কাজ। তাই কেডি যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, আরিয়ার মা মানতে নারাজ। তবে তাদের কথার মধ্যেই হায়দ্রাবাদ এইচআইটি টিমের অভিলাষের কল আসে। অভিলাষ জানায়, আমি তোর অফিসে আছি, তুই তাড়াতাড়ি আয়। এই জন্য কেডি বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কেডি লক্ষ্য করে ম্যাক্স তার গাড়ির সেকেন্ড সিটে বসে আছে। তাই কেডি তার বাঁশি দিয়ে ম্যাক্সকে ঘরে পাঠিয়ে দেয়। আর এটা দেখে আরিয়া বলছিল, এত বড় একটা পুলিশ অফিসার অথচ হুইসেল দিতে পারো না, পিটি টিচারদের মতো বাঁশি নিয়ে ঘুরে বেড়াও। এটা অবশ্য কেডির জন্য লজ্জাজনক। তাই কেডি এখন মনে মনে ভাবছে আগে হুইসেল শেখাটা জরুরি। যাই হোক, কেডি সোজা অফিসে গিয়ে অভিলাষের সাথে দেখা করে। অভিলাষ জানায় এখানে শিপইয়ার্ডে এক সাসপেক্টের সাথে তার ফাইট হয়েছে। সাসপেক্টে যদিও ধরতে পারেনি, তারপর তার ফোনটি সে জব্দ করেছে। আর হায়দ্রাবাদ ফরেন্সিকে দিয়ে ওই ফোনের সব ডিটেলস বের করার সময় তার কাছে নেই। এই জন্য এই ফোনের ডিটেলস বের করতে অভিলাষ কেডির হেল্প চাচ্ছে। কেডির কথা, এতদূর যদি এসে পড়েছিস, বাকিটা আমি দেখব। তবে এর মধ্যেই সোশ্যাল বার থেকে একটি ক্রাইমের খবর আসে। কেডি পৌঁছে দেখে মিডিয়া আজও অপেক্ষা করছে। তবে মুরালি আজ সবাইকে বোঝাচ্ছে, আগে তোনাকে ভিতরে যেতে দাও, আমরা পরে কথা বলবো। এরপর কেডি ভিতরে গিয়ে ফরেন্সিক এক্সপার্ট শ্রদ্ধার কাছে জানতে চায় কি হয়েছে। শ্রদ্ধা শুধু বলে, তুমি নিজে এসে দেখো। এরপর কেডি ভিতরে গিয়ে যা দেখতে পায়, এটা আসলে দেখানো সম্ভব নয়। এমন ভয়ানক খুন, এমন দৃশ্য সহ্য করার ক্ষমতা অনেক কম মানুষেরই আছে। গত রাতে রঞ্জিতা নামে যে মেয়েটিকে আমরা দেখেছিলাম, রঞ্জিতাকে খুন করা হয়েছে। এমন বিভৎসভাবে খুন করা হয়েছে, রঞ্জিতার হাত পা বডি মানে সব কিছু কেটে আলাদা আলাদা টুকরো করে একসাথে সাজিয়ে রাখা হয়েছে। রঞ্জিতার গলায় কামড় দেওয়া হয়েছে। তাই কেডি ওই বাইট মার্ক অ্যানালাইজ করতে বলে। ফিঙ্গার কেটে ফেলেছে, তার ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইজ করার কোনো সুযোগ নেই। তবে হাতে একটি পাপের স্ট্যাম্প পাওয়া যায়, কিন্তু এটা এই পাপের না, অন্য কোনো পাপের হবে। পাশেই ফ্লোরের মধ্যে রক্তমাখা জুতোর ছাপ রয়েছে। এই জন্য জুতার নাম্বার এবং মডেল অ্যানালাইজ করতে কোম্পানিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এরপর কেডি এই পাবের মালিকের সাথে কথা বলে। তবে সে জানায় ঘটনার সময় সে নিজ বাড়িতে ছিল। আর পাবে কাজ করা রমেশও জানায় গতরাতে সে রঞ্জিতার জন্য অপেক্ষা করছিল, কিন্তু রঞ্জিতা তাকে পাঠিয়ে দেয়, সে চলে গিয়েছিল। এরপর কি হয়েছে সে কিছুই বলতে পারছে না। তবে এমন বিভৎস খুন দেখে কেডিও কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তাই মিডিয়ার সাথে কথা না বলে সোজা তার কারে চলে যায়। তবে এই বিষয় নিয়ে কেডি খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল। আর আরিয়া বিষয়টি বুঝতে পেরে বলছিল, তুমি যদি ইমোশনাল হয়ে যাও তাহলে ক্রিমিনালদের কে ধরবে? এই কিলারকে তোমাকেই ধরতে হবে। আরিয়ার কথায় কেডিও তার সাহস ফিরে পায়। আর এরপর কেডির কথা আমরা জানতে পারি, আরিয়া প্রতিদিন কোন কাজ করবে না করবে সবকিছু তার ডায়েরির মধ্যে প্ল্যান করে রাখে। সিন চলে যায় পরবর্তী দিন। কেডি অভিলাষকে নিয়ে ফরেন্সিক ল্যাবে এসেছে। আর ফরেন্সিক ল্যাব থেকে শ্রদ্ধা যা জানায় তাতে রীতিমতো সবাই চমকে যায়। শ্রদ্ধা জানায় গতকাল পাবে আমরা যে বডিটি পেয়েছি ওটা রঞ্জিতার বডি না, শুধু মাথাটা রঞ্জিতার, হাত এবং পা অন্য মেয়ের। এই সকল বডি পার্টস অ্যানালাইজ করে বোঝা যাচ্ছে এইসব মেয়েদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে ছিল। আর ফিঙ্গার কেটে নিয়ে যাওয়ায় ওদের কোনো ইনফরমেশন বের করার কোনো সুযোগ নেই। আবার এই বডি পার্টসগুলো সবই ফ্রিজে রাখা ছিল, যে জন্য তাদেরকেও কখন মারা হয়েছে সেটা বোঝার কোনো উপায় নেই। একরকম বলতে গেলে সব এভিডেন্স মিটিয়ে ফেলানো হয়েছে। আবার রঞ্জিতার বডিতে রেপের কোনো সাইনও পাওয়া যায়নি। কিন্তু রঞ্জিতার গলায় যে কামড়টা দেওয়া হয়েছে, যে ব্যক্তি কামড়টি দিয়েছে তার উপরের পাটির 2 দাঁতের মাঝখানে এক্সট্রা একটি দাঁত আছে। আর এটাকে হাইপারডনসিয়া বলে। আবার এই বাইট মার্ক থেকে ডিএনএ স্যাম্পল বের করার কোনো সুযোগ নেই। এমনকি সেখানে কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে যে শু প্রিন্ট পাওয়া গেছে সেটা ফিলা কোম্পানিতে পাঠিয়ে তাদের একটি স্নিকারের সাথে ম্যাচ করেছে, শুর সাইজ 9। তবে কালার কোনটা সেটা এখনও জানা যায়নি। আবার হাতে যে পাবের স্ট্যাম্প রয়েছে সেটা সম্পর্কে তথ্য বের করার কাজ চলছে। সব কিছু জানানোর পর শ্রদ্ধা এটা বলে, আমার যতটুকু মনে হচ্ছে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ।
আর এটাই এখন সবচেয়ে ভাবার বিষয়, কারণ সিরিয়াল কিলার কখনো একটা বা দুইটা খুন করে থেমে থাকে না, সে একের পর খুন করতেই থাকে। ফরেন্সিক থেকে তথ্যগুলো পাওয়ার পর কেডি নাগেশ্বর রাওকেও জানায়। এমনিতে বেচারা সবেমাত্র জয়েন করেছে, তার উপর এত বড় সিরিয়াল কিলিং কেস, আবার জনবল কম। এই জন্য রাও অভিলাষকে সাথে নিয়েই দ্রুত কেসটি সলভ করতে নির্দেশ দেয়। কেডি দুই ভাগে তদন্ত শুরু করে। একটা রঞ্জিতার অ্যাঙ্গেল থেকে, কারণ রঞ্জিতার আইডেন্টিটি তারা আগে থেকে জানে। আরেকদিকে বাকি ওই 3 মেয়ের আইডেন্টিটি বের করা। বর্ষা বুদ্ধি দেয় যে তারা যেহেতু জানে যে ওই বডি পার্টসগুলো 25 থেকে 30 বছর বয়সী মেয়েদের, তাই ভাইজ্যাগে রেজিস্টার হওয়া এমন বয়সী মেয়েদের মিসিং কমপ্লেন পর্যবেক্ষণ করতে পারে। আবার পাবে যে বডি পাওয়া গিয়েছিল তার এক্স রে করিয়ে ডক্টরকে দেখানো হয় যে কোনো সার্জারি করা হয়েছিল কিনা। এখানেও নেগেটিভ। তারা যে হাতগুলো পেয়েছিল ওই হাতে পাবের স্ট্যাম্প ছিল, তাই পাবে খোঁজ করা হয়। কিন্তু তারা জানায় ব্যস্ত পাবে প্রতিনিয়ত স্ট্যাম্প চেঞ্জ করে, তবে এখানে করা হয় না। আর হাতে এই পাবের স্ট্যাম্পও নেই। আবার এখানে যারা কাজ করছে তাদের কেউই 9 সাইজের শু পরে না, এমনকি কারোর এক্সট্রা দাঁতও নেই। আবার এই পাবের মালিক কার্তিক আর রঞ্জিতার কল রেকর্ড এবং মেসেজ বলছে কার্তিক কয়েকবার রঞ্জিতাকে তার ফার্ম হাউসে নিয়ে যেতে চেষ্টা করেছে, কিন্তু রঞ্জিতা কখনোই রাজি হয়নি। যদিও কার্তিকের খুনের মোটিভ আছে, তারপর খুনের রাতে কার্তিক তার বাড়িতেই থাকার এভিডেন্স আছে, তাই তাকেও কিছু বলা যাচ্ছে না। আবার রঞ্জিতা যেখানে থাকতো কেডিরা সেখানে যায়। এই মেয়েটির নাম সঞ্জনা, মানে রঞ্জিতার রুমমেট। সঞ্জনা জানায় তারা 3 বছর যাবৎ এখানে একসাথে থাকছিল। একদিকে সঞ্জনা কথা বলছে, অন্যদিকে কেডি পুরো ঘর তল্লাশি করছে। এর মধ্যে সঞ্জনার ঘরে গিয়ে কেডি সঞ্জনার সাথে সঞ্জনার বয়ফ্রেন্ডের একটি ফটো দেখতে পায়। সঞ্জনার থেকে রঞ্জিতার গ্রামের নামও জানা যায়। সাথে সঞ্জনা এটাও জানায় রঞ্জিতার বাবা প্রতি মাসে দেখা করতে আসতো, মাঝে মধ্যে রঞ্জিতা বাড়িতে যেত। রঞ্জিতা যেহেতু এখানে থাকতো তাই পুলিশ এই বাসাটা এভিডেন্স হিসেবে ব্যবহার করবে। তাই কেডিরা সঞ্জনাকে আপাতত কয়েকদিনের জন্য অন্য কোথাও থাকতে বললে সঞ্জনা তার বয়ফ্রেন্ড কুমারকে ডাকে। আর কুমারকে দেখা মাত্রই কেডি ভালো করে চেক করে দেখে যে কুমারের এক্সট্রা কোনো দাঁত নেই, আবার সুসাইজ 8। তাই কুমারের ডিটেলস রেখে বর্ষাকে নিয়ে রঞ্জিতার গ্রামে গিয়ে রঞ্জিতার বাবার সাথে দেখা করে। রঞ্জিতার বাবার থেকে জানা যায় রঞ্জিতা 2 মাস আগে বাড়িতে এসে 2 দিন থেকেছিল, এরপর আর আসেনি। আর রঞ্জিতার সাথে কারো কোনো ইস্যুও ছিল না, ও তো কঠোর পরিশ্রম করে নিজে প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। রঞ্জিতার বাবা শুধু তার মেয়ের বাকি অংশগুলো ফেরত চাচ্ছে, যাতে সে মেয়ের সৎকারটা অন্তত করতে পারে। কেডি রঞ্জিতার ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। তখনই রঞ্জিতার স্কুল ফ্রেন্ডদের সাথে একটি ফটো দেখে কেডির সন্দেহ হয়, কারণ এই ফটোতে একটি ছেলের এক্সট্রা দাঁত দেখা যাচ্ছে। রঞ্জিতার বাবা জানায় ওর নাম রাঘব, পাশের গ্রামে থাকে। এরপর রাঘবের বাড়িতে গিয়েও দেখা যায় রাঘবের এক্সট্রা একটি দাঁত আছে। আর রাঘবের বাবা মাও জানায় রাঘব এখন ভাইজাকে কাজ করে। এই জন্য কেডিরা রাঘবের ফোন নম্বর আর অ্যাড্রেস নিয়ে নেয়। সাথে একজন কনস্টেবলকে বাড়িতে রেখে রাত পর্যন্ত তাদেরকে ঘরে আটকে রাখতে বলে এবং ফোন নিয়ে নিতে বলে যাতে কারোর সাথে কন্ট্যাক্ট করতে না পারে। কেডিরা সাথে সাথে বেরিয়ে পড়ে। সাথে অভিলাষকে কল করেও ওই অ্যাড্রেসে পাঠিয়ে রাঘবের উপর নজর রাখতে বলে। তবে কেডিরা পৌঁছালে অভিলাষ জানায় যে রাঘব এখনও পৌঁছায়নি। তাই কেডি বর্ষাকে বাইরে থাকতে বলে অভিলাষকে নিয়ে ভিতরে যায়, কিন্তু ঘর তালাবদ্ধ। এই জন্য তার তালা ভাঙতে প্ল্যান করছিল। ঠিক তখনই বর্ষা এসে তার হেয়ার ক্লিপ দিয়ে তালাটি খুলে ফেলে। এরপর রাঘবের ঘর তল্লাশি করে খাটের নিচ থেকে 9 সাইজের সেম মডেলের একটি ফিলা স্নিকার পাওয়া যায়। এই জন্য কেডি অভিলাষকে বলে তোমরা এটা ফরেন্সিক ল্যাবে নিয়ে টেস্ট করো, রাঘবকে আমি নিয়ে আসছি। এই জন্য কেডি একাই রাঘবকে আনতে যায়। রাঘব তখন কারখানায় কাজ করছিল। কেডি প্রথমে তার পরিচয় গোপন করে রাঘবকে নিচে আসতে বলছিল। রাঘবও পিছে পিছে আসছে। তবে তখনই রাঘবের বাবা কল করে জানায় আজ বাড়িতে পুলিশ এসেছিল, তোকে হয়তো অ্যারেস্ট করতে পারে। আর এটা শোনা মাত্রই রাঘব উল্টো দিকে ছুটতে থাকে। কেডিও রাঘবের পিছু করছে। আর এভাবে পিছু করতে করতে অবশেষে পোর্ট এরিয়া থেকে কেডি রাঘবকে ধরতে পারে। এরপর রাঘবকে হিট অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তবে রাঘব জানায় রঞ্জিতার খুনের রাতে আমি ভাইজাগ ছিলাম না, আমি কাকিনাড়া গিয়েছিলাম। কেডি জানতে চায় কী জন্য গিয়েছিলি। রাঘব বলে পার্সোনাল বিষয় বলা যাবে না। কেডি বলে দেখ ওই রাতে তোর কাকিনাড়ে থাকার কোনো এভিডেন্স পাওয়া গেলে তোকে আমি ছেড়ে দিব। তবে তারপরও রাঘব আর কিছুই বলতে চাচ্ছে না। অন্যদিকে রাঘবের ঘর থেকে উদ্ধার করা ওই স্নিকারের সোল টেস্ট করে ব্লাড পাওয়া যায়। এমনকি ওইখানের ফ্লোরে যে শু প্রিন্ট পাওয়া গিয়েছিল রাঘবেরটার সাথে একদম ম্যাচ করে যায়। তার মানে এটা স্পষ্ট রাঘবই কিলার। তাই টেস্ট রিপোর্ট নিয়ে অভিলাষ আর বর্ষা এসে পড়ে। কেডি বর্ষাকে বলে নাগেশ্বর স্যারকেও জানিয়ে দাও যে আমরা খুনিকে ধরেছি, আর কোর্টের হেয়ারিং ডেট নিয়ে নাও। বাকি 3 জন কারা তাদের পরিচয় আজই বের করতে হবে। তবে এরপর কেডি অভিলাষকে নিয়ে তার বাড়িতে ফিরতেই আরিয়া জানায় সে প্রেগনেন্ট। তবে এটা শুনে কেডি তো খুবই খুশি, কিন্তু সমস্যা হচ্ছে
আরিয়া তার মাকে বলতে পারছে না, কেডিকেই বলতে হবে। অবশ্য খাবার টেবিলে বসে কেডি আরিয়ার মাকেও বলে দেয়। আর এটা শুনে আরিয়ার মা সোজা বলে দেয়, একটু দেরি সহ্য হলো না তোমাদের, এখন বিয়ে করতেই হবে। এর মধ্যে অভিলাষ যে ফোনের ইনফরমেশন বের করতে দিয়েছিল তার রিপোর্ট এসে পড়ে। তাই অভিলাষ পরদিন সকাল হতেই তেলেঙ্গানাতে চলে যায়। আর কেডি অফিসে গেলেই কেস সলভ করার জন্য সবাই সেলিব্রেট করছিল। রাও বলছিল, এখন আমরা টেনশন মুক্ত, সব ঝামেলা শেষ। কিন্তু কেডির কথা, স্যার শেষ হলো কিভাবে? এখনও তো বাকি 3 মেয়ের আইডেন্টিটি বের করা বাকি। কিন্তু রাওয়ের কথা, ওসব আমাদের হেডেক না, ওসব এখন ল অ্যান্ড অর্ডার দেখবে। কেডি বলে, কী বলছেন এসব? ওই 3 মেয়ে, তাদের পরিবারের কি হবে? তাদের খোঁজা আমাদের দায়িত্ব। কিন্তু রাও কোনো কথা মানতে চাচ্ছে না। রাও বলে, আমি প্রেস মিট ডাকছি। কেডিও বলে দেয়, প্রেসকে আমি এটাই বলবো। এরপর রাঘবের কেসের ট্রায়াল শুরু হয়। পুলিশের পক্ষ থেকে সব তথ্য প্রমাণ দেখানো হয়। কিন্তু রাঘবের কাকিনাড়া যাওয়ার বিষয় যখনই জানতে চাওয়া হয়, রাঘব প্রতিবারই বলছে পার্সোনাল বলা যাবে না। অন্যদিকে রাঘবের শাস্তির দাবিতে পাবলিক প্রোটেস্ট করছে। পুলিশ এবং সরকার সবাই সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। এর মধ্যে একদিন আরিয়ার মা গ্রামে চলে যায়। আরিয়াও কেডিকে কল করে জানায় যে আমি বুটিকে যাচ্ছি, রাতে আমাদের দেখা হবে। ঠিক এরপরই কেডির কাছে অজ্ঞাত একটি ইমেইল আসে। মেইলে মূলত একটি ইউটিউবের ভিডিওর লিঙ্ক পাঠানো হয়েছে, যে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মার্ডারের রাতে রাঘব কাকিনাড়াতে একটি মেয়ের সাথে কথা বলছিল। আর এই ভিডিও প্রমাণ করে দেয় রাঘব খুন করেনি। তাই ভিডিও দেখা মাত্রই কেডি বর্ষাকে নিয়ে কাকিনাড়াতে ওই ব্যক্তির কাছে যায় যার ইউটিউব চ্যানেল ওই ভিডিওটি আপলোড করা হয়েছিল। তার কম্পিউটার থেকেও অরিজিনাল ফাইলটিও চেক করা হয়, দুটোই ম্যাচ করে যায়। কিন্তু শুধুমাত্র এই ভিডিও ফুটেজ দেখিয়ে কেসটি রিওপেন করা যাবে না। তাই কেডি বর্ষাকে ওই মেয়েটির তথ্য নিতে বলে যে ওই রাতে রাঘবের সাথে ছিল। তাই বর্ষাকে রেখেই কেডি ভাইজাগ ফিরছিল। তবে যাওয়ার পথে জেলের এক এসআইকে কল করে রাঘবের সাথে দেখা করার ব্যবস্থা করতে বলে। কিন্তু সে জানায়, স্যার কিছুক্ষণ আগেই ডিজিপি স্যারের পাঠানো 3 অফিসার মেডিকেল চেক আপের নামে রাঘবকে বের করে নিয়ে গেছে। ডিপার্টমেন্ট থেকে শোনা যাচ্ছে রাঘবকে আজ রাতে এনকাউন্টার করা হবে। আর এটা শোনা মাত্রই কেডি রাওকে কল করে। রাও জানায়, ঠিকই শুনেছ, সরকারের চাপে পড়ে ডিজিপি নির্দেশ দিয়েছে। কেডি বলে, স্যার এখনই থামান, কারণ আমার কাছে এভিডেন্স আছে খুনের রাতে রাঘব কাকিনাড়াতে ছিল। রাও বলে, দেখো নতুন কোনো নাটক করো না, যা এভিডেন্স আছে সোজা আমার কাছে নিয়ে এসো। কেডিও বুঝতে পারছে রাওকে বলে কোনো লাভ হবে না, এই জন্য সোজা ডিজিপিকে কল করে। কিন্তু ডিজিপিও তখন রাঘবের এনকাউন্টারের খবরের আশায় মন্ত্রীর সামনে বসে আছে। এদিকে ডিজিপির পাঠানো ওই 3 অফিসার রাঘবকে একটি জঙ্গলে নিয়ে ছেড়ে দেয়। তারা একটি বল ছুঁড়ে রাঘবকে আনতে বলে, যাতে তারা পিছে থেকে শ্যুট করে বলতে পারে পালানোর সময় তারা শ্যুট করেছে। রাঘব সেটা স্পষ্টই বুঝতে পারছিল। কেডিও কল করে কাউকে পাচ্ছে না। এই জন্য কেডি কোনো উপায় না দেখে প্রেসের সেই মুরালিকে কল করে রাঘবের এনকাউন্টারের খবরটি তার চ্যানেলে প্রকাশ করতে বলে দেয়। আর কেডির কথা মতো মুরালি তাই করে। আর ওই নিউজ দেখার পরই ডিজিপি দ্রুত তার অফিসারদের কল করে রাঘবকে জেলে পাঠাতে নির্দেশ দেয়। এর মধ্যে বর্ষাও কেডিকে কল করে জানায়, ওই মেয়ের তথ্য পেয়েছি। মূলত ওই মেয়েটি রাঘবের গার্লফ্রেন্ড ছিল। মেয়েটির বিয়ে হয়ে গেছে। এখন যেন কোনো ইস্যু না হয়, তাই ওই মেয়েটির সংসার বাঁচাতেই রাঘব এতদিন গোপন করে গেছে। তার মানে শুধুমাত্র ওই মেয়েটির জন্যই রাঘব মুখ খুলেনি। এর মধ্যে রাঘবকে জেলে নিয়ে আসা হয়েছে। অন্য কয়েদিরাও দেখে বলাবলি করছিল, আজ বেঁচে গেলেও কাল ঠিকই এনকাউন্টার করবে। কেডিও রাঘবের সাথে দেখা করতে এসে পড়েছে। তবে এসআই রঞ্জিত কেডিকে রাঘবের সেলে নিয়ে যাওয়া মাত্রই তারা যা দেখে তার জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। কারণ রাঘব তার প্যান্ট খুলে জানালার সাথে বেঁধে ফাঁস নিয়ে মারা গেছে। একদিকে নিরাপরাধ একজনের জীবন গেল, অন্যদিকে রাঘবের মৃত্যুর খবর পেয়ে সাধারণ জনতা আনন্দ উল্লাস করছে। তারা ধারণা করছে পুলিশই এনকাউন্টার করেছে, তাই তারা পুলিশের জয় জয়কার করছে। অন্যদিকে রাঘব মারা যাওয়ার আগে একটি চিরকুটে লিখে গেছে সে নির্দোষ ছিল। কেউ কিছু না জানলেও কেডি তো স্পষ্ট সবই জানে। তাই কেডি চলে যাচ্ছিল। ঠিক তখনই কারের কাছে গিয়ে দেখে কিলার কারের সাথে সানজানার ফটো রেখে গেছে। কেডির সাথে সাথে সানজানাকে কল করে। সানজানা জানায়, আমি বাসাতে আছি আর আমার বয়ফ্রেন্ড কুমারও আমার কাছে আছে। কেডি বলে, ওখানেই থাকো, আমি এখনই আসছি। এরপর কেডি সানজানার বাড়িতে চলে যায় এবং পুরো ঘর তল্লাশি করে, কিন্তু কোথাও কেউ নেই। কুমাররাও বারবার জানতে চাচ্ছে আসলে কি হয়েছে। কেডি বলে, সানজানাকে কেউ মারতে চাচ্ছে, তাই তোমরা কোথাও বের হয়েও না। কুমার বলে, স্যার চিন্তা করবেন না, সানজানাকে মারার আগে আমাকে মারতে হবে। এই জন্য কেডি চলে যাচ্ছিল। তবে কারে উঠতেই কেডি আরিয়ার ফটো পায়। তার মানে কিলার এখন আরিয়াকে টার্গেট করেছে। কেডির সাথে সাথে আরিয়াকে কল করে, কিন্তু আরিয়া তখন তার বুটিক শপে কাজ করছিল। বাইরেও বৃষ্টি পড়ছে, তাই কল রিসিভ করছে না। তবে তখনই কিছু একটা ভাঙার শব্দ হয়। এর কিছুক্ষণ পর কেডি এসে পড়ে, কিন্তু কেডি এসে দেখে সব বন্ধ।
এজন্য বাড়িতে গিয়ে আরিয়াকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে আরিয়াকে পেয়েও যায়, কারণ আরিয়া বাড়িতে এসেই ফ্রেশ হচ্ছিল। আর আরিয়াকে দেখে কেডি এবার স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে। এরপর কেডি শাওয়ার নিতে যায়, আর তখনই খেয়াল করে ওই কিলার কেডির বাথরুমে ঢুকে গ্লাসের সাথে একটি স্কাল আঁকিয়ে রেখেছে। আর এটা দেখার পরই কেডি একদম চমকে ওঠে। কেডি এখন স্পষ্টই বুঝতে পারছে এই কিলার কোনো সাধারণ কিলার নয় যে 5 মিনিটে সে তাকে ধরে ফেলবে। এ খুব চতুর একজন কিলার। আর কিলার যেহেতু বাথরুম পর্যন্ত পৌঁছে গেছে, তার মানে ঘরের কোথাও থাকতে পারে। তাই কেডি আরিয়াকে কিছু বুঝতে না দিয়েই ম্যাক্সকে সাথে নিয়ে পুরো বাড়ি তল্লাশি শুরু করে। একদিকে ম্যাক্স, অন্যদিকে কেডি, দুজনই তন্ন তন্ন করে খুঁজছে, তবে কোথাও কেউ নেই। তারপরও কেডি শিওর হওয়ার জন্য আরিয়ার ঘর তল্লাশি করে, তবে আরিয়া এখনও কিছু বুঝতে পারছে না। কেডি শুধু বলে কাজের প্রেশার। এরপর কেডি বাড়ির পাশের উঁচু ওয়াচ টাওয়ারে উঠে বাড়ির উপর নজর রাখছে, আর ম্যাক্সকে বাড়ির দরজায় বসিয়ে রেখেছে। এভাবে সারা রাত কেটে যায়। পরবর্তী দিন সকাল হতেই কেডি 2জন কনস্টেবল ডেকে তার বাড়ির পাহারায় লাগিয়ে দেয়। আরিয়াও এতক্ষণে ঘুম থেকে উঠেছে, তবে আরিয়া কনস্টেবল দেখে জানতে চাচ্ছিল কি হয়েছে, কোনো সমস্যা। কেডি আরিয়াকে বোঝায় হাই প্রোফাইল কেস সলভ করার সময় এমন প্রোটোকল ফলো করতে হয়, তাই সেফটির জন্যই ওরা এসেছে। এরপর কেডি অফিসে গিয়ে নাগেশ্বর রাওকে পুরো বিষয়টি খুলে বলে যে রাঘব ইনোসেন্ট ছিল, এখন আমাদের প্রেস মিট ডেকে সবকিছু জানানো উচিত। কিন্তু রাও কেডিকে পত্রিকা দেখিয়ে বলে, দেখো সবাই কীভাবে আনন্দ উল্লাস করছে, পুলিশকে হিরো ভাবছে। এখন যদি আমরা সবকিছু বলি যে আমাদের কারণে একজন নির্দোষ মানুষ মারা গেছে, তাহলে আমাদের উপর থুতু ফেলবে। আর কোর্টে গিয়ে ডিফেন্ড করার মতো ক্ষমতা ওর পরিবারে নেই। এখন বাকি ওই 3টি ডেড বডির তথ্য বের করো তারা কারা ছিল। রাঘবের সাথে কোনো রকম লিঙ্ক দেখিয়ে কেস ক্লোজ করে দাও। কেডির কথা, ওগুলো শুধু ডেড বডি না, 3টি মেয়ে ছিল। তারপরও যদি এই সিরিয়াল কিলার খুন করতেই থাকে, রাও বলে তাহলে আমরা নতুন করে কেস ওপেন করব, বলবো কপিক্যাট কিলার এসেছে। কেডি বলে, দেখুন স্যার, ও আমার গার্লফ্রেন্ডকে পর্যন্ত টার্গেট করেছে, আমার বাসা পর্যন্ত পৌঁছে গেছে। রাও বলে, এজন্যই তো 2জন কনস্টেবলকে আমি স্যাংশন করেছি, কিন্তু তোমার গার্লফ্রেন্ডের রক্ষার জন্য আমি তো জেড ক্যাটাগরির কোনো ফোর্স বানাতে পারি না, তাই না? কেডিও বুঝতে পারছে রাও তাকে কোনো হেল্পই করবে না। তবে কেডিরা এটাও বুঝতে পারছে রাঘবের ওই স্নিকার ব্যবহার করে ওই কিলার খুন করেছে, আর সে স্পষ্ট জানত রাঘবের এক্সট্রা দাঁত আছে। মোট কথা, কিলার রাঘবের আইডেন্টিটি ব্যবহার করার জন্যই ইচ্ছা প্রণোদিতভাবে এই কাজটি করেছিল। এরপর কেডিরা পাবে গিয়ে জানতে চায় যে এখানে রেগুলার যে কাস্টমার আসে তাদের মধ্যে কারোর এক্সট্রা দাঁত দেখা গেছে কিনা, কিন্তু পাবের ম্যানেজার সেটা বলতে পারছে না। আবার রঞ্জিতার ফটো দেখালেও সে শুধু জানতে চায় ওর হাতে কি কোনো পাপ স্ট্যাম্প ছিল কিনা, কিন্তু কেডিরা তো আর বলতে পারছে না যে হাত তারা পেয়েছে সেই হাত কার। এই জন্য কেডিরা চলে যাচ্ছিল। তবে যাওয়ার সময় কেডি শুনতে পায় কোনো এক কাস্টমার বলছে 9টা পর্যন্ত এখানে থাকবো, 10টার পর অন্য পাবে চলে যাব। যাওয়ার সময় বর্ষাও জানায় রাঘবের যে ভিডিওটি মেল করা হয়েছিল ওই মেলটি একটি ইন্টারনেট ক্যাফে থেকে করা হয়েছিল, সেখানে কোনো সিসিটিভি পাওয়া যায়নি, তাই কে করেছে সেটা জানা যাচ্ছে না। তখনই কেডির মনে পড়ে পাবের কাস্টমাররা তো পাব চেঞ্জ করে, এই জন্য কেডিরা পাশের ওই পাবে চলে যায়। আর সেখানে গিয়ে দেখতে পায় পাবে যারাই প্রবেশ করছে সবার হাতের স্ট্যাম্প চেক করা হচ্ছে। আর তাদের থেকে জানা যায় তারা যেহেতু এন্ট্রি ফিস নেয়, তাদের স্ট্যাম্প একই থাকে কিন্তু ডেট পরিবর্তন করে। আর এটা দেখা মাত্রই কেডিরা দ্রুত ফরেন্সিক ল্যাবে গিয়ে ওই হাতগুলো চেক করে এবং লক্ষ্য করে এখানে একটি হাতেও ওই সেম পাবের 16 জুন 2019 তারিখের একটি স্ট্যাম্প রয়েছে। আর দেখা মাত্রই কেডিরা ওই পাবে চলে যায়। আর এই পাবে 2 সপ্তাহ পর পর সিসিটিভি ইরেজ করে দেওয়া হয়। কেসটি যেহেতু 6 মাস আগের, তাই তারা ফুটেজ দিতে পারছে না। তবে বর্ষা বলে মেয়েটির হাতে যেহেতু স্ট্যাম্প আছে, তার মানে নিশ্চয়ই 16 জুন মেয়েটি এখানে এসেছিল। তাই আমরা যদি ওই দিনের ক্রেডিট এবং ডেবিট কার্ডের ট্রানজ্যাকশনগুলো চেক করি, ওই মেয়ে বা ওই মেয়ের বন্ধু নিশ্চয়ই কোনো পেমেন্ট তো করেছেই। সেখান থেকে ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। একদিকে দিনে কেডি তদন্ত করে যাচ্ছে, অন্যদিকে রাতে আরিয়াকে পাহারা দিতে সারা রাত জেগে বসে থাকছে। আর পরবর্তী দিন অফিসে যাওয়া মাত্রই বর্ষা জানায় আমরা যে হাতটি পেয়েছি 26 বছর বয়সী তানিয়া নামে একটি মেয়ের, ওর ফ্যামিলি ভাইজাকেই থাকে। মেয়েটি মিসিং হওয়ার আগে একটি বিউটি ক্লিনিকে কাজ করত, বিয়ের কয়েক সপ্তাহ আগেও গায়েব হয়েছিল। আর এই তথ্য পাওয়া মাত্রই কেডি প্রেস মিট ডেকে প্রেসকেও জানিয়ে দেয় যে 4 মাস আগে যে সিরিয়াল কিলিং কেসটি এসেছিল সেখানে পাওয়া বডি পার্টস থেকে আমরা আরেকটি মেয়েকে আইডেন্টিফাই করতে পেরেছি। আর এই নিউজ দেখা মাত্রই আরিয়া কেডিকে কল করে বলে তোমরা যে তানিয়ার কথা বলছো সে কি খুন হয়েছিল, ওই মেয়েকে তো আমি জানি। কেডি জানতে চায় তুমি কিভাবে জানো। আরিয়া বলে আমরা যে জেন্ডার ইকুয়ালিটি সেমিনারগুলো করি ও সেখানে রেগুলার আসতো, আর ও তো আমাদের হার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার। আরিয়া তখন হার ওয়েলফেয়ার ফাউন্ডেশনই ছিল। এই জন্য শোনা মাত্রই কেডি বর্ষাকে নিয়ে ওই ফাউন্ডেশনে চলে যায়। আর আরিয়া কেডিকে হার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বর্তমান প্রেসিডেন্ট সুষমার সাথে পরিচয় করিয়ে দেয়। আর তানিয়ার ব্যাপারে তারা জানায় তানিয়া 3 মাস আগে এখানে কাজ করত, মানে সুষমা আসার আগ পর্যন্ত কাজ করেছিল। আর সুষমা এটাও জানায় আমি এসেছি 3 মাস,
আমার আগে এখানে পূজা নামে একটি মেয়ে প্রেসিডেন্ট হিসেবে ছিল। পূজা এখান থেকে হায়দ্রাবাদ চলে গিয়েছিল, আর আমি শুনেছি পূজা হায়দ্রাবাদ যাওয়ার পরই মিসিং হয়ে গিয়েছিল। আর আমরা এটাও জানতে পেরেছি পূজার ডেড বডিও মাত্র পাওয়া গেছে। যেহেতু পূজার মার্ডার হয়েছে হায়দ্রাবাদে, আর হায়দ্রাবাদে বডি পাওয়া গেছে, তাই কেডি অবিলাসকে ফোন করে পূজার কেস ফাইলের সব তথ্য দিতে বলে। এখানে কাজ করা তানিয়ার খুন হয়েছে, আবার এখানে এক্স প্রেসিডেন্ট পূজা তারও খুন হয়েছে। তার মানে এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনে কিছু তো একটা ঘটছে। এই জন্য কেডি সুষমাকে বলে এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনে যারা কাজ করে সবাইকে ডাকুন, বিশেষ করে পূজার সম্পর্কে যারা জানে তাদেরকে। সুষমা বলে দুর্গাম্মা নামে এক মহিলা আছে, সে পূজার বাড়িতেও কাজ করত, আর এই অর্গানাইজেশনের শুরু থেকে সে আমাদের সাথে কাজ করছে। এই জন্য দুর্গাম্মাকে ডাকতে বলা হয়। এর মধ্যে অবিলাস তাদের সার্ভার থেকে তথ্য বের করে কেডিকে জানায় যে ভাইজাগ উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পূজা হায়দ্রাবাদে এসে খুন হয়েছিল। গত 4 মাস আগেই হায়দ্রাবাদ শহরের পাশেই পূজার ডেড বডি পাওয়া গিয়েছিল। আর এই কেসটি তখন বিক্রম হ্যান্ডেল করছিল, যেটা আমরা হিট দি ফার্স্ট কেসে দেখেছিলাম। বিক্রম শহর থেকে দূরে জঙ্গলের মধ্যে একটি মেয়ের বডি উদ্ধার করেছিল। অবিলাস আরও জানায় ওই সময় বডির লেফট হ্যান্ড মিসিং ছিল। সব কিছু জানার পর কেডি শুধু অবিলাসকে বলে দেয় তুমি সকল তথ্য বের করে আমাকে জানাও। এর মধ্যে বর্ষাও জানায় রঞ্জিতা উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একজন মেম্বার ছিল, আর বাকি যে 2জন মেয়ে মারা গিয়েছে তারাও কোনো না কোনো উইমেন্স অর্গানাইজেশনের কাজ করত। তানিয়া, রঞ্জিতা, পূজা 3জনই উইমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কাজ করত। 3জনের খুন হয়েছে। তার মানে ওই কিলার উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেয়েদেরকে টার্গেট করছে। তবে তারা তো শুধুমাত্র 3জনের কথা জানতে পারল। এটাও তো হতে পারে যে উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আরও অনেক সদস্যর খুন হয়েছে। কেডি ধারণা করে সানজানাও কোনো না কোনোভাবে হয়তোবা এই উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার হবে। তাই কেডি দ্রুত সানজানাকে কল করে, কিন্তু সানজানাকে কল করলেও সানজানা পিক করছে না। এর মধ্যে দুর্গাম্মাও এসে পড়ে। তাই কেডি দুর্গাম্মার কাছে জানতে চায় যে এখানে পুরাতন প্রেসিডেন্টের মৃত্যুর আগে তার সাথে কারো কোনো ঝামেলা হয়েছিল, আপনি কিছু বলতে পারবেন? দুর্গাম্মা বলে দেখো বাবা, অনেক বছর হয়ে গেছে, আমার কিছু মনে নেই। কেডি বলে অনেক বছর না তো, মাত্র 4 মাস হয়েছে। আমি তো আপনাদের প্রেসিডেন্ট পূজার কথা জানতে চাচ্ছি। দুর্গাম্মা বলে ও, তাহলে তোমরা পূজাজির কথা জানতে চাচ্ছ? আমি তো ভাবছিলাম তুমি ঝান্সির কথা জানতে চাচ্ছ। আর ঝান্সির কথা শুনেই সবাই চমকে ওঠে, কারণ আরও একটি খুনের তথ্য সামনে আসতে চলেছে। দুর্গাম্মা জানায় 15 বছর আগে ঝান্সি ম্যাডাম এখানে প্রেসিডেন্টের কাজ করত। অনেক ভালো মহিলা ছিল, কারোর সাথে কোনো ছুট ঝামেলা ছিল না, কিন্তু হঠাৎই কেউ একদিন তাকে খুন করে। কেডি ঝান্সির ডিটেলস জানতে চাইলে দুর্গাম্মা জানায় তার পরিবারে কেউ ছিল না, একাই বসবাস করত। মধুরাওয়াড়াতে তার বাড়ি ছিল। দুর্গাম্মার থেকে তথ্য নেয়ার পর কেডি সুষমাকে বলে যায় আপাতত কয়েকদিন অফিস বন্ধ রাখুন, আর সকল মেম্বারদেরকে মেসেজ করে তাদেরকে অ্যালার্ট করে দিন। সাথে আরিয়াকেও বলে তুমি চিন্তা করো না, আজ রাতের মধ্যে আমি ওই কিলারকে ধরে ফেলব। কেডি আরিয়ার প্রোটেকশনের জন্য 8জন পুলিশকেও দিয়ে দেয় এবং তাদেরকে বলে দেয় সার্বক্ষণিক তোমরা ম্যাডামের খেয়াল রাখবে। এরপর কেডি আর বর্ষা মধুরাওয়াড়াতে ঝান্সির বাড়িতে চলে যায়। এই বাড়িটি বহুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে বাড়ির মধ্যে ঢুকেই দেয়ালে হাইট মার্ক দেখেই কেডি বলছিল ঝান্সির নিশ্চয়ই বাচ্চা ছিল। কিন্তু বর্ষার কথা দুর্গাম্মা তো বলল তার পরিবার ছিল না। আবার ঘরের ছাদের নকশা দেখে বোঝা যাচ্ছে এটা বাচ্চার ঘর ছিল। আবার দেয়ালের মধ্যে খোদাই করে ডায়াগ্রাম বানানো, যেখানে দেখা যাচ্ছে বাবা তার সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছে, সাথে মা নেই। কিন্তু মায়ের ডায়াগ্রাম আঁকানো আছে একটু দূরেই, ক্রস দিয়ে কাটা, মাঝখানে একটি গাছ, গাছের উপর একটি ট্রি হাউস। আর এরপরই কেডিরা ওই বাড়িতে ট্রি হাউসটি দেখতে পায়। আর এই ট্রি হাউসটি রামপ্রসাদ তৈরি করেছিল, যেটা আমরা মুভির প্রথমে দেখেছিলাম। কেডি লক্ষ্য করে পুরো ট্রি হাউসের মধ্যে বিভিন্ন জায়গায় কাগজের মধ্যে আর্ট করে ঝুলিয়ে রাখা হচ্ছে। আবার বর্ষার মনে হচ্ছিল কেউ হয়তোবা তাদেরকে ফলো করছে, তাই বর্ষা বাইরে এসে চেক করছিল। ঠিক তখনই কেডি ওই ট্রি হাউসে থাকা সকল আর্টগুলো নিয়ে আসে। ট্রি হাউসের মধ্যে রামের ফটো পাওয়া গেছে, আর পত্রিকাতে প্রকাশ করা শ্রদ্ধাঞ্জলি অ্যাড দেখে বোঝা যাচ্ছে এই ব্যক্তির নাম রামপ্রসাদ। আর তার ছেলের পক্ষ থেকেই প্রতি বছর পত্রিকাতে তার শ্রদ্ধাঞ্জলির অ্যাড দেওয়া হয়। এমনকি কেডি বর্ষাকে এটাও বলে আমার ঘরে যে স্কালের ডায়াগ্রাম বানানো হয়েছিল আর এখানে ট্রি হাউসের এই আর্টের ডায়াগ্রাম সম্পূর্ণ সেম। আর এই আর্টওয়ার্কগুলো দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে রামপ্রসাদের স্ত্রী ঝান্সি এবং তাদের একটি ছেলে ছিল। একটি আর্টওয়ার্ক দেখে বোঝা যাচ্ছে বাবা, মা এবং তাদের একটি ছেলে ছিল। আর অন্য আর্টওয়ার্কে দেখা যাচ্ছে বাবা নিজে ফাঁসি নিয়েছিল, বাচ্চা জানালাতে দেখে কান্না করছে, আর মা গাছের নিচে দাঁড়িয়ে হাসছে। অন্য একটি আর্টওয়ার্কে দেখা যাচ্ছে বাচ্চার জীবনে মা ছিল শয়তান। আবার একটিতে ছুরি এবং রক্তের চিহ্ন আঁকানো। ঠিক তখনই একজন কনস্টেবল ঝান্সি মার্ডার কেসের ফাইলটি দিয়ে যায়, আর সেখানে ঝান্সির ডেড বডির কিছু ফটো পাওয়া যায়। ঝান্সিকে খুবই নৃশংসভাবে খুন করা হয়েছিল, এমনকি ঝান্সির পায়ের একটি আঙ্গুলও কেটে নেওয়া হয়েছিল।
ঠিক তখনই ঘরের ভিতর থেকে একটি আওয়াজ আসে। ম্যাক্সও শব্দ করছিল, তাই কেডিরা দ্রুত ঘরের মধ্যে গিয়ে দেখে ট্রি হাউসে আগুন লেগে গেছে। তারা স্পষ্টই বুঝতে পারছে ট্রি হাউসটিতে কেউ আগুন দিয়েছে, মানে এভিডেন্স নষ্ট করার চেষ্টা করেছে। তবে বাড়ির চারপাশ খুঁজেও কাউকে পাওয়া যায় না, তার মানে কিলার এতক্ষণে পালিয়ে গেছে। কেডিরা এতক্ষণ স্পষ্টই বুঝতে পারছে রামপ্রসাদের একটি ছেলে ছিল, আর ওই ছেলেই খুনগুলো করছে। অন্যদিকে হায়দ্রাবাদে অভিলাষ ফরেন্সিক এক্সপার্ট সিন্ধেকে কল করে বলছে, আমরা যে 4 মাস আগে যে বডিটি পেয়েছিলাম, ওই মেয়েটি মৃত্যুর আগে হুডি পরি হতে কেউ একজন ওই মেয়েটিকে ফলো করেছিল। ওই সময় বিক্রম আপনাকে একটি ফটো পাঠিয়ে ডিপিক্সেলেশন করতে বলেছিল। ওই ফটোটি আমার চাই। সিন্ধে বলে, সেটা তো আমি বিক্রমকে পাঠিয়েছিলাম, আর বিশ্ব স্যার নিজে আমার থেকে ওই ফটোটি নিয়েছিল। অভিলাষ বলে, আমি বিশ্ব স্যারের বাড়িতে গিয়ে দেখছি, ততক্ষণে তুমি আমাকে ইমেল করে পাঠাও। এরপর অভিলাষ এডিজিপি বিশ্বর বাড়িতে চলে যায়। অন্যদিকে কেডি আর বর্ষা ওই নিউজ পেপার অফিসে এসেছে, যে নিউজ পেপারে ওই অ্যাডগুলো দেওয়া হচ্ছিল। কেডির কথা, ওই নিউজ পেপারে নিশ্চয়ই কারো নাম থাকতে পারে যে কে অ্যাডগুলো দিচ্ছে, তাই কেডিরা ওই ডেটের নিউজ পেপারগুলো খুঁজতে শুরু করে। অভিলাষকে ওই সাসপেক্টেড ডিপিক্সেলেশন ফটোটি ইমেল করেছে, কিন্তু অভিলাষ এখন যেখানে আছে সেখানে 4G নেটওয়ার্ক না পাওয়ায় সে ওপেন করতে পারছে না। আর এদিকে কেডিরা যখন নিউজ পেপার অফিসে ওই নিউজ পেপার তল্লাশি করছিল, তখনই সেখানে একজন লোক এসে পড়ে। কেডি দেখে তাকে চিনতে পারছিল না, তবে বর্ষা জানায়, এ পূজার স্বামী হরি, আমি তাকে এখানে আসতে বলেছি। ঠিক তখনই রাও কেডিকে কল করে বলে, তুমি আমার আদেশ অমান্য করে প্রেসকে সব বলে দিয়েছ, আর তোমার কল রেকর্ড চেক করে জানা গেছে তুমি রাঘবের এনকাউন্টারের নিউজটি লিক করে দিয়েছ, তাই পুরো পুলিশ ডিপার্টমেন্ট তোমার উপর রেগে আছে, তোমাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, পেপার ওয়ার্কের সময় লাগবে। রাও এটাও বলে, জেনে তুমি খুশি হবে তোমার গার্লফ্রেন্ডের সিকিউরিটি আমি উঠিয়ে নিয়েছি, অফিসে এসে ডিসমিসাল অর্ডারটি নিয়ে যাবে। আর আরিয়ার সিকিউরিটি তুলে নেওয়ার বিষয়টি জানা মাত্রই কেডি দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। কেডি ড্রাইভ করছে আর আরিয়াকে কল করছে, কিন্তু আরিয়া তখন অন্য কাজে ব্যস্ত, তাই আরিয়া কল রিসিভ করছে না। এর কিছুক্ষণ পর কেডি বাড়িতে পৌঁছে যায়, কিন্তু সারা বাড়ি খুঁজেও আরিয়াকে পাওয়া যাচ্ছে না। অবশেষে কেডি ডাইনিং টেবিলে এসে একটি চিরকুট দেখতে পায়। কেডি স্পষ্টই বুঝতে পারে কিলার আরিয়াকে তুলে নিয়ে গেছে। এই জন্য কেডি সিঁড়িতে বসে কাঁদছিল। ঠিক তখনই বর্ষা এসে পড়ে। কেডি বর্ষাকেও জানায় কিলার আরিয়াকে তুলে নিয়েছে। বর্ষাও সিচুয়েশনটা বুঝতে পেরে কেডিকে বলছিল, ইমোশনাল হয়েও না, তুমি যদি ইমোশনাল হয়ে যাও তাহলে আরিয়াকে কে উদ্ধার করবে। আর বর্ষার কথা শুনেই কেডির আরিয়ার কথা মনে পড়ে যায়, কারণ আরিয়াও বলেছিল, তুমি যদি ইমোশনাল হয়ে যাও কিলারকে কে ধরবে। এই জন্য কেডি তার ইমোশন দূরে রেখে কেসে ফোকাস করে। বর্ষা কয়েকটি পত্রিকা দেখিয়ে জানায়, বিগত 9 বছর যাবৎ ও ভিন্ন ভিন্ন পত্রিকায় ওর বাবার শ্রদ্ধাঞ্জলি অ্যাড দিয়ে আসছে, কিন্তু কোনো পত্রিকাতেই কোনো অ্যাডের মধ্যেই অ্যাডদাতার নাম নেই। তবে নাম খুঁজতে খুঁজতে কেডির চোখ পড়ে একটি ফ্রি ডেন্টাল ক্যাম্পের অ্যাডের উপর, কারণ প্রত্যেকটি পত্রিকাতেই ওই একই ডেটে একই পাতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পের অ্যাড দেওয়া হয়েছিল। আর এটা নিশ্চয়ই কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আবার এখানে যে লোগোটা ইউজ করা হয়েছে সেম ট্রি হাউসের মতো। আর এই ডেন্টাল অ্যাড দেখার পর কেডি এখন ধারণা করছে গলার বাইট মার্ক, এক্সট্রা দাঁত আর তানিয়া ব্রেসেস পরতো, এই সব কিছু ডেন্টাল ক্লিনিক রিলেটেড। এমনকি রঞ্জিতার ফটোটি ভালো করে লক্ষ্য করে দেখা যায় রঞ্জিতা ব্রেসেস লাগাতো, যদিও তুলে ফেলেছিল, তারপর ব্রেসেসের দাগ দেখা যাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে ওই কিলার একজন ডেন্টিস্ট। কিন্তু ডেন্টাল ক্যাম্পেইনের যে অ্যাড দেওয়া হয়েছে কোনো ক্লিনিকের নাম দেয়া নেই বা কন্ট্যাক্ট নম্বরও নেই। কিন্তু কেডি এটা বুঝতে পারছে না আরিয়াকে কেন টার্গেট করলো। তখনই কেডির মনে পড়ে আরিয়া দৈনন্দিন যা কিছু করে সব কিছু আগে থেকে তার ডায়েরিতে প্ল্যান করে রাখে। এই জন্য কেডি আরিয়ার ডায়েরি খুঁজতে শুরু করে, আর সাথে বর্ষাকেও বলে সানজানাকেও যেহেতু টার্গেট করেছিল সানজানার ডেন্টিস্ট সম্পর্কেও তথ্য নাও। কিন্তু বর্ষা কয়েকবার কল করে সানজানাকে পাচ্ছে না। এই জন্য কেডি বর্ষাকে রঞ্জিতার বাসায় পাঠিয়ে দেয়। আবার কেডিও আরিয়ার ডায়েরি খুঁজতে খুঁজতে সারা ঘরে কোথাও না পেয়ে অবশেষে আরিয়ার কারের মধ্যে আরিয়ার ওই ডায়েরিটি পায়। আর এই ডায়েরি চেক করতে দেখা যায় রাত 8:30টার সময় আরিয়ার ডেন্টাল অ্যাপার্টমেন্ট ছিল, নাম কেআরবি ডেন্টাল ক্লিনিক, লোকেশন ভোগাপুরাম। আর ডেন্টাল ক্লিনিকের অ্যাড্রেসটি পাওয়া মাত্রই কেডি ম্যাক্সকে নিয়ে ওই ক্লিনিকে চলে যায়। আর ভিতরে প্রবেশ করতেই দেখে দেয়ালের মধ্যে রামপ্রসাদের একটি ফটো ঝোলানো, তবে কপাল একটি রিং বসানো রয়েছে। আর পুরো চেম্বার চেক করতে গিয়ে চেম্বারের দেয়ালের একটি ফটো দেখে কেডির চোখ আটকে যায়, কারণ এই ফটোর নিচের দিকে কেডি একটি লকেট দেখতে পাচ্ছে। সেম লকেটটি কেডি পূজার হাজব্যান্ড হরির গলায় দেখেছিল। তাই কেডি ওই ফটোটি সরিয়ে ফেলে, কিন্তু লকেটটি তখন সেখানে ঝুলছিল। এরপর কেডি দেয়াল ভাঙতেই দেখে সেখানে একটি হাত সংরক্ষণ করে রাখা, তার মানে এটা পূজার হাতই হবে। আবার আশেপাশে যে ফটোগুলো টাঙানো রয়েছে প্রত্যেকটি ফটোর নিচেই কোনো না কোনো অর্নামেন্ট রাখা আছে, তার মানে এই প্রত্যেকটি ফটোর পিছেই কোনো না কোনো মেয়ের বডি পার্টস রাখা আছে, আর তাদের অর্নামেন্টগুলোই বাইরে প্রদর্শন করা। অন্যদিকে অভিলাষ একটি দূরে আসতেই 4G কভারেজ এরিয়াতে আসা মাত্রই
ইমেইলে পাঠানো ওই ফটোটি ওপেন হয়ে যায়, আর এটা অন্য কারণ নয়, কুমারের ফটো। তার মানে সানজানার বয়ফ্রেন্ড কুমারই পূজাকে খুন করেছিল, আর এই সব কাজ কুমারের। সাথে সাথে অভিলাষ কেডিকে কল করে, কিন্তু এতক্ষণে কুমার পিছে থেকে কেডির পেটের মধ্যে একটি ছুরি ঢুকিয়ে দিয়েছে। তাই কেডিকে না পেয়ে অভিলাষ বর্ষাকে কল করে পুরো বিষয়টা জানায়। তারা যাকে খুঁজছে সে কুমার। এদিকে কেডির পেট থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আর এই সুযোগে কুমার কেডিকে সিটের উপর বেঁধে রাখে। কিছুক্ষণ পর কেডির জ্ঞান ফিরে এলে কেডি কুমারের কাছে বারবার জানতে চাচ্ছিল আরিয়া কোথায়। আরিয়ার কিছু করো না। কুমারও বারবার বলছে আরিয়ার বিষয়ে কিছু জানতে চেও না, তুমি যদি এরপর আরিয়ার বিষয়ে জানতে চাও আমি ওকে মেরে ফেলব। কুমার বলছিল আর কেডিকে টর্চার করছিল। কুমার একটি আর্টিফিশিয়াল দাঁতের চোয়াল এনে কেডির গলায় বসিয়ে দেয়। তার মানে কুমার খুন করার আগে এই কাজটি এজন্যই করে যাতে ওই এক্সট্রা দাঁত দেখে পুলিশ ওই এক্সট্রা দাঁতের মালিককে খুঁজে। মানে পুলিশের তদন্তকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্যই কুমার এই চালাকিটা করে। কেডি শুধু জানতে চাচ্ছে কেন এসব করছো, উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেয়েদেরকে কেন টার্গেট করছো। কুমার জানতে চায় মরে তো যাবে, তদন্ত কেন করছো। কেডির কথা, তুমি যদি মরে যাও তাহলে তার সত্যিটা জানতে পারবো না। এরপর কুমার আরিয়াকে নিয়ে আসে। কুমার আরিয়াকে একটি হুইল চেয়ারের উপর বেঁধে রেখেছে। কুমার কেডির সামনেই আরিয়ার হাতের রক কেটে দেয় এবং বলে তুমি আমাকে অনেক ইরিটেট করেছ, এজন্য আমি তোমাকে রাঘবের ওই ভিডিওটি মেইল করেছিলাম, কিন্তু তোমার জন্য আমার ট্রি হাউস চলে গেছে। ওই ট্রি হাউস আমার কাছে মন্দির ছিল, এখন আমি তোমাকে ছাড়ব না, তোমাকে আমি খুব নৃশংসভাবে খুন করব। এরপরে কুমার একটি ইলেকট্রিক স নিয়ে আসে, আর এই ইলেকট্রিক স দিয়েই কুমার সবাইকে খুন করে তাদের বডি কেটে ফেলে। এরপর কুমার ভাবছিল কাকে দিয়ে আগে শুরু করবে, তখনই কেডি লক্ষ্য করে কুমার দরজাটা ভিতরের থেকে লক করে দিয়েছে। কেডি শুধু কুমারের কাছে জানতে চায় তোর মাকে কেন মেরেছিস সেটা বল। তুই কি ভেবেছিস তোর সম্পর্কে আমি কিছু জানি না? তোর বাবার মৃত্যুর পর তুই ঘর ছেড়ে দিয়েছিস, তোর মাকে খুন করেছিস, আর ঘরের মধ্যে তোর বাবার ফটোগ্রাফের মধ্যে তোর মায়ের পায়ের আঙ্গুলের রিং ঝুলিয়ে রেখেছিস। তুই তো একটা সাইকোপ্যাথ। তবে সাইকোপ্যাথ বলায় কুমার একদমই রেগে যাচ্ছিল। কুমারের কথা কে সাইকোপ্যাথ না। এখানে কুমারের কথা আমরা এটাও জানতে পারি কুমারের বয়স তখন 12 বছর। কুমারের বাবা কুমারকে খুব ভালোবাসত, কিন্তু কুমারের মায়ের চরিত্র খারাপ থাকার কারণে সে পরপুরুষের সাথে মেলামেশা করত, আর হরহামেশা এটা কুমার দেখতে পেত। কিন্তু কুমারের বাবা রাম হাতে নাতে ধরে ফেলায় কুমারের মা ঝান্সি ওই সময় উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে নারীগুলো ছিল তাদের সাহায্য নিয়ে কুমারের বাবাকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, তার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল। আর এসব কিছু সহ্য করতে না পেরে কুমারের বাবা রাম কুমারের জন্য ওই ট্রি হাউসটি বানিয়ে রেখে কুমারের সামনে আত্মহনন করেছিল। আর ওই সময় যেহেতু উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহিলারাই ঝান্সিকে সাপোর্ট করেছিল, তাই কুমার উইমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেয়েদেরকে টার্গেট করে মারছে, কারণ তার চোখে এরা সবাই দায়ী। সব শুনে কেডি কুমারকে বোঝানোর চেষ্টা করে আরিয়া তো এমন না, আরিয়া তো তখন ছিল না, আর আরিয়া তো সবাই ভালো চায়। তোমার মা ওখানে কাজ করতে বলে ওখানে সবাইকে মারতে হবে, এটা কোন ধরনের লজিক? কুমারের কথা এরা সবাই একই। কেডি বলে সবাই এক না, তোর বাবা যদি জানতে পারতো তোকে আগে মেরে ফেলতো। কিন্তু কুমার এসব কথায় কান না দিয়ে ইলেকট্রিক সটি আনতে যাচ্ছিল। তখনই কেডি উচ্চস্বর হাসতে শুরু করে। কুমার জানতে চায় হাসছিস কেন? কেডি বলে একটা বিষয় আমার মাথায় এলো, না হেসে পারছি না। তুই বলেছিস তোর মার চরিত্র খারাপ ছিল, তাহলে তুই যে তোর বাবারই সন্তান তার প্রমাণ কি? আর এটা শোনার পরই কুমারের মাথা নষ্ট হয়ে যায়। কুমার এটা কিছুতেই মেনে নিতে পারছিল না, সে তার বাবার সন্তান নয়। তাই কুমার বারবার কেডিকে বলছিল তুই এসব কি বলছিস? কেডির কথা, তোর বাবার সাথে তোর কোন জিনিসটা মিল আছে? যদি কোনো কিছুতে মিল দেখাতে পারিস আমি মেনে নিব। এজন্য কুমার রাগের বসে তার বাবার ফটোটি নিয়ে আসে এবং ফটো দেখিয়ে বলে আমার বাবার চোখের সাথে আমার চোখের মিল আছে। কিন্তু কুমার তো জানে না কেডি কেন কুমারকে সব বলছে, কারণ কেডি খুব চতুরতার সাথে কুমারকে দিয়ে দরজাটি খুলিয়ে নিয়েছে। এরপরে কেডি হুইসেল বাজায়, আর সাথে সাথে ম্যাক্স এসে কুমারের উপর আক্রমণ করে। এর মধ্যে বর্ষাও এসে পড়ে। তবে বর্ষা যখন শ্যুট করতে যাচ্ছিল তখন কুমার বর্ষার গানটি ফেলে দিয়ে বর্ষাকে মারতে শুরু করে। আর কেডি ম্যাক্সকে ইশারা করা মাত্রই ম্যাক্স কেডির হাতের বাঁধন কাটার চেষ্টা করছিল। তবে ঠিক তখনই কুমার বর্ষার গান নিয়ে ম্যাক্সের পেটে গুলি করে দেয়। আর এটা দেখা মাত্রই কেডি টানতে টানতে তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলে, আর কুমারকে মারতে মারতে তার পুরো চেহারাটা থেতলে দেয়। এরপর সবাইকে হসপিটালে নিয়ে আসা হয়। এদিকে সানজানাকে উদ্ধার করা হয়েছে। সানজানা স্বীকারোক্তি দেয় কুমার তাকে ভয় দেখিয়েছিল যে কাউকে কিছু বললে তাকে মেরে ফেলবে, এজন্যই সানজানা এতদিন কাউকে কিছু বলতে পারেনি। কেডিরও জ্ঞান ফিরেছে। আরিয়া এবং আরিয়ার পেটের বাচ্চা দুজনই সুস্থ আছে। তবে কেডি বারবার ম্যাক্সের কথা জানতে চাচ্ছিল। ঠিক তখনই ম্যাক্স দৌড়ে আসে, কারণ ম্যাক্সের পেটের গুলি বের করা হয়েছে। ম্যাক্স এখন সম্পূর্ণ বিপদমুক্ত। সিন চলে যায় এর কয়েকদিন পর। কেডি হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছে। রাও কেডির সাথে দেখা করে বলছে
তুমি ফিরে এসে ডিপার্টমেন্টে জয়েন করছো না কেন? আমি জানি ভুলটা আমারই, ডিপার্টমেন্টকে প্রবলেম থেকে বাঁচানোর জন্যই আমার এমনটা করতে হয়েছে। তবে নাগেশ্বর রায়ের কোনো কথার উত্তর না দিয়েই কেরি সোজা সেখান থেকে রাঘবের বাড়ি থেকে রাঘবের বাবা মাকেও পুরো সত্যিটা খুলে বলে। রাঘবের বাবা মাও বিষয়টি বুঝতে পারে, যেখানে কেরির কোনো দোষ নেই। কেরি রঞ্জিতার বাবাকেও সব কিছু জানায়। এরপর এইচআইটি অফিস থেকে তার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল। তখনই বর্ষা এসে কেরিকে বিদায় জানাচ্ছিল। তবে যাওয়ার আগে কেরি বর্ষার কাছে জানতে চায়, তুমি ডেন্টাল ক্লিনিকের ঠিকানা কিভাবে জানলে? আমি তো তোমাকে জানাইনি। বর্ষা বলে, অ্যাকচুয়ালি আমি যখন ডিপার্টমেন্টে জয়েন করলাম তখন থেকে আপনি কোনো কাজে আমাকে সরাসরি ইনভলভ হতে দিচ্ছিলেন না। এই জন্য আমি আপনার গোপনে আপনার কারের সাথে একটি জিপিএস ট্র্যাকার লাগিয়ে রেখেছিলাম। এরপর বর্ষা ওই ট্র্যাকারটি খুলেও নেয়। কেরি শুধু বলে, তার মানে তুমি কখনো বদলাবে না, না? বর্ষা বলে, বদলে গেছি। এরপর সিন চলে যায় আরিয়া আর কেডির বিয়ের দিন। কেডির এখন তেলেঙ্গানা এইচআইটি টিমে ট্রান্সফার হয়েছে। বিয়ের পর যত দ্রুত সম্ভব সে গিয়ে জয়েন করবে। আর কেডির জায়গা খালি হয়। কেডির জায়গাতে নতুন যে অফিসার আসছে সেও কেডির সাথে দেখা করতে আসছে, আর সেই হচ্ছে অর্জুন সরকার। আর অর্জুন সরকার কি জিনিস, অর্জুন সরকার কি করতে পারে, হিট দি থার্ড কেসে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পেয়েছি। সবার মুখে অর্জুন সরকার একজন জীবন্ত দুঃস্বপ্ন। অর্জুন কেডির সাথে দেখা করে কেডি আর আরিয়াকে কনগ্রেস করে, সাথে এটাও বলে, শুনলাম তেলেঙ্গানা ট্রান্সফার হয়েছ, তুমি এখন আরিয়ার খেয়াল রাখো, এইচআইটি টিম আমি দেখব। মূলত এরপরই হিট দি থার্ড কেসের কাহিনী শুরু হয়েছিল। তো হিট দি থার্ড কেস কিন্তু আসার পরপরই আমি এক্সপ্লেন করেছি। সেখানে অর্জুন সরকারের ভূমিকা এবং তার অ্যাকশন সবকিছু আপনাদের কেমন লেগেছে এই ভিডিওতে কিন্তু অবশ্যই জানাবেন। যদিও হিট দি থার্ড কেস আমি আগে করে ফেলেছি, তারপর আপনাদের অনুরোধের কারণে পার্ট 2 আমাকে করতে হলো। তো শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আমি এটি করেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।